রাত তখন প্রায় 12:30। পুরনো ঢাকার সরু গলি নিস্তব্ধ, কোথাও কুকুরের ঘেউ ঘেউ, কোথাও দূরের ট্রাফিকের মৃদু আওয়াজ। একটি ভাঙা বাড়ির ভেতরে আলো জ্বলছে, তেলবাতির মতো হলুদ কাঁপতে থাকা আলো। ভেতরে টেবিলের ওপর খোলা ল্যাপটপ, কফির কাপ আর ছড়িয়ে আছে কিছু কাগজ। সব কাগজে একই শব্দ বারবার লেখা, কাউন্টার ইন্টেলিজেন্স নোটস। হঠাৎ দরজায় কড়া। এক যুবক ঢুকে এলো, চোখে মুখে আতঙ্ক, গলায় ঘাম জমেছে। সে চুপচাপ ফিসফিস করে বলল, স্যার, সব শেষ হয়ে গেছে। তারা জেনে গেছে আপনি কার জন্য কাজ করেন। টেবিলের পাশে বসা বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর নিঃশব্দে ল্যাপটপ বন্ধ করে বললেন, আমার কাজ ছিল ঢাকার মাটিতে দিল্লির পরিকল্পনা ছড়িয়ে দেওয়া। এখন সময় এসেছে অন্যদের জানাতে আসল ভারত বিরোধীরা কারা। এক মুহূর্ত পর গুলির শব্দে ঘর কেঁপে উঠল। বাইরে থেকে দুইজন কালো পোশাকের লোক ছায়ার মতো অদৃশ্য হয়ে গেল। পেছনে পড়ে রইল কফির দাগ, আরেক কাগজ। তাতে লেখা ছিল, র ইন্টারনাল ডিটেকটিভ প্রোটোকল, এজেন্ট BD47। গোয়েন্দা জগতের সবচেয়ে বড় নিয়ম হলো, যাকে তুমি শত্রু ভাবছো সেই হয়তো তোমার পাশে দাঁড়িয়ে আছে। ভারতের গোয়েন্দা সংস্থা র এই নিয়মটিকেই অস্ত্রে পরিণত করেছে। তারা কখনোই এমন কাউকে মাঠে নামায় না যে প্রকাশ্যে ভারতের পক্ষে অবস্থান নেয়, বরং বেছে নেয় সেই মানুষটিকে যাকে জনসাধারণ দেখে সবচেয়ে বড় ভারত বিরোধী হিসেবে। এর কৌশল খুব স্পষ্ট, যে যত বেশি ভারত বিরোধী বলে পরিচিত তাকে তত বেশি বিশ্বাস করবে ভারত বিরোধী গোষ্ঠী, আর এই বিশ্বাসী হয়ে ওঠে সবচেয়ে নিখুঁত তথ্যের উৎস। এক সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা একবার স্বীকার করেছিলেন, আমরা এমন কাউকেই বেছে নিই যার বিরুদ্ধে ভারতীয় মিডিয়া গালাগালি দেয়, কারণ সেটাই প্রমাণ করে লোকটা নিখুঁত ঢাল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা এখানে নানাভাবে সক্রিয়। ৭৫ সালের পর থেকে তারা ভেতরে বাইরে তৈরি করেছে এক জটিল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে ছিল রাজনীতি, সাংবাদিকতা, এমনকি সাংস্কৃতিক সংগঠন পর্যন্ত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের কৌশল পাল্টেছে। আগে তারা কাজ করত সরাসরি প্রভাবের মাধ্যমে, এখন তারা কাজ করে মানসিক প্রভাব আর সচেতন বিভ্রান্তি দিয়ে। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন, আজকাল এজেন্ট বন্দুক হাতে চলে না, সে চলে ল্যাপটপ হাতে। এই নতুন কৌশলেই র তৈরি করেছে এমন কিছু চরিত্র যারা ভারতের বিরুদ্ধে কথা বলেই ভারতের জন্য কাজ করে। তাদেরকে বলা হয় মিরর এজেন্ট, দেখতে শত্রু, ভেতরে বন্ধু। রয়ের নীতি এখন আর শুধুমাত্র তথ্য সংগ্রহ নয়, বরং একটি রাষ্ট্রের মতামত নিয়ন্ত্রণ করা। এর জন্য তারা বেছে নেয় কিছু জনপ্রিয় বক্তা, ইউটিউব বিশ্লেষক, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, এমনকি তথাকথিত দেশপ্রেমিক লেখক। এই ব্যক্তিরা দিনের আলোয় গর্জে ওঠেন ভারতের বিরুদ্ধে, কিন্তু রাতে পাঠিয়ে দেন গুরুত্বপূর্ণ গোয়েন্দা রিপোর্ট। একটি সূত্র বলেছিল, রয়ের ফিল্ড অফিসাররা এখন আর ঢাকায় দূতাবাসের মধ্যে কাজ করেন না, তারা কাজ করেন দেশপ্রেমিক মুখোশ পরে। তারা হয়ে গেছেন ঢাকার ভেতরের ঢাকাবাসী। এই প্রক্রিয়াকে বলা হয় ইন্টারনাল ডিসেন্ট ইন্টিগ্রেশন, মানে বিরোধী স্রোতের ভেতর থেকেই ভারতীয় স্বার্থ রক্ষা করা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই ধারণার মূল স্থপতি। তিনি এক সময় পাকিস্তানে মুসলমান সেজে আন্ডারকভার ছিলেন। ৩ বছর তিনি মসজিদে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, এমনকি স্থানীয়দের সঙ্গে জিহাদের পরিকল্পনাও করেছেন। সবই ভারতের তথ্য সংগ্রহের অংশ হিসেবে। তার এই অভিজ্ঞতা থেকেই তৈরি হয় দোভাল ডকট্রিন। এটা বলে, শত্রুর ভেতরে ঢোকো, তার ভাষায় কথা বলো, তার স্লোগান তোলো, তবেই সে তোমার উপর আস্থা রাখবে। এই তত্ত্ব এখন বাংলাদেশেও প্রয়োগ হচ্ছে। রয়ের এজেন্টরা ধর্মীয়, সামাজিক, এমনকি দেশপ্রেমিক মুখোশ পরে কাজ করে। কেউ ইসলামপন্থী সেজে মিটিংয়ে যায়, কেউ জাতীয়তাবাদী হয়ে টক শোতে বসে। তারা এমনভাবে মিশে যায় যে রাষ্ট্র আর নিজেই বুঝতে পারে না কারা সত্যিকারের দেশপ্রেমিক আর কারা পরিকল্পিত দেশপ্রেমিক। ঢাকার রাজনীতিতে এখন দেখা যায় এক অদ্ভুত প্রবণতা, যে যত বেশি ভারত বিরোধী স্লোগান দেয় সে তত দ্রুত আলোচনায় আসে, তত বেশি মিডিয়ার কভারেজ পায়। এই প্রবণতাই কাজে লাগায় র, কারণ জনমনে বীর হয়ে উঠলেই সেই ব্যক্তির ভেতরে ঢুকতে পারে অসংখ্য গোপন সূত্র, যারা তথ্য দেয়, বিশ্বাস দেয় আর অবশেষে তথ্য ফাঁস করে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই মিথ্যা বীররাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তারা গুলি চালায় না, তারা ধারণা চালায়। তারা এমনভাবে জনমত তৈরি করে যে রাষ্ট্র নিজের জনগণকে সন্দেহ করতে শুরু করে। আর এই বিভক্তি গোয়েন্দা যুদ্ধের সবচেয়ে বড় জয়। এখন যুদ্ধ শুধু মাঠে হয় না, এখন যুদ্ধ হয় মন্তব্যের ভেতর, পোস্টের নিচে, ট্রেন্ডিং হ্যাশট্যাগে। রয়ের আন্ডারকভার অপারেশন এখন ডিজিটাল হাইব্রিড ওয়ারফেয়ার, যেখানে একজন ব্যক্তি বুঝতেও পারে না সে যে ভিডিওটি শেয়ার করছে সেটাই হয়তো বিদেশি গোয়েন্দা কাঠামোর প্রচার। বাংলাদেশের তরুণরা এখন এই যুদ্ধের অজান্তে অংশ নিচ্ছে। কেউ ভারত বিরোধী মন্তব্য লিখে সন্তুষ্ট, কেউ চীনের পক্ষে স্ট্যাটাস দিয়ে গর্বিত, কিন্তু কেউ জানে না এই দুটো দিকের তথ্যই একজন বিশ্লেষণ করছে দিল্লি বা সিঙ্গাপুরের ডেটা সেন্টারে। এক সাইবার বিশেষজ্ঞ বলেছিলেন, র এখন মাটির নিচে নয়, মেঘের ভেতরে কাজ করে, ক্লাউড ইন্টেলিজেন্স।
তারা জানে কোন গ্রুপে কে কি বলছে আর কার ফোনে ভয়েস রেকর্ড আছে আর কে কবে কাকে দেশদ্রোহী বলবে। রাষ্ট্রের মেরুদণ্ড শক্ত রাখতে হলে শুধু প্রতিরক্ষা বাহিনী যথেষ্ট নয়, প্রয়োজন এক আন্তর্জাতিক মানের গোয়েন্দা কাঠামো। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো মূলত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ। তারা সন্ত্রাস দমন করে কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধে প্রস্তুত নয়। বিশ্লেষকরা বলছেন, যেখানে মোসাদ, আইএসআই প্রতিনিয়ত তথ্যযুদ্ধ করছে, বাংলাদেশ সেখানে এখনও তথ্য সংগ্রহে নির্ভরশীল। এই ঘাটতি পূরণ না হলে রাজনীতির ভেতরে বাইরে ঢুকে যাবে অদৃশ্য হাত, যা ঠিক করবে কে দেশপ্রেমিক, কে দালাল। সন্ধ্যা নেমেছে, পুরনো ঢাকার মসজিদে আজান শেষ হয়েছে। এক বৃদ্ধ ইমাম দরজায় দাঁড়িয়ে বললেন, আজ আমাদের মসজিদে এক নতুন মুখ এসেছে। নামাজ শেষে নিঃশব্দে চলে গেল। তার পেছনে রাখা ছিল একটি ব্যাগ, ভেতরে কেবল একখানা তসবিহ আর একটি পেন ড্রাইভে লেখা ছিল বাংলাদেশ ফিল্ড ইন্টেলিজেন্স লগ। রাতের হাওয়ায় আকাশের মেঘ নড়ে উঠল। কোথাও যেন কেউ বলল, দেশপ্রেম বিক্রি হয় না, কিন্তু মুখোশে লুকিয়ে যায়। ঢাকার বাতাসে তখন ভাসছে এক প্রশ্ন, যার উত্তর কেউ দিতে পারবে না। যাকে আমরা সবচেয়ে বেশি ভারত বিরোধী ভাবি, সেই কি আসলে ভারতের সবচেয়ে বড় বন্ধু? এভাবেই এই শহর ঘুমায় দেশপ্রেমের নামে আর অদৃশ্য শত্রুর ছায়ায়।